স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। নির্বাচন হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না, এজন্য নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দলের নেতাদের। বুধবার সকালে রাজধানীতে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজি, দখলবাজি করলে ছাড় নয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না বলেই জামাত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। আর এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবী মামলা দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি 15 বছর সংগ্রাম করেছে। নিজেদের কর্মকাণ্ডে এই অর্জন যেন নস্যাৎ না হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের নেতারা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনে সব রাজনৈতিক দল একমত নয়। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এর পক্ষে মত দিলেও আপত্তি জানিয়েছে বিএনপি ও সিপিবি। এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে। জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগে এক পর্যায়ে হট্টগোল হয় বৈঠকে। এ সময় ওয়াকআউট করেন সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়া আলোচনা হয় রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামায়াত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে বুধবার ফিরে আসে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে মনে করে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী সংগঠন সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে, সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয় মনে করে সিপিবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দলটির। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। আর জবাবদিহি না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি। কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। জামায়াতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৈঠক বয়কট করে সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির সদস্যরা। এ সময় কিছুক্ষণ হট্টগোল হয়, পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে সংলাপে যোগ দেন তারা।
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সব দল এনসিসি নিয়ে ঐকমত্যে না আসায় এ বিষয়ে আরও আলোচনা হবে। পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কিভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বৈঠকে কথা বলা নিয়ে কয়েকটি দলের ক্ষোভ বিবেচনায় নিয়েছে ঐকমত্য কমিশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর প্রথমবার হাসপাতালে গেলেন তিনি। বুধবার সন্ধ্যা 7:45টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। এ সময় নেতাকর্মীরা তাকে ঘিরে নানা স্লোগান দেয়। এছাড়া পুরো যাত্রাপথেও খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে ছিলেন কয়েকশো নেতাকর্মী। তার চিকিৎসকরা জানান, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, জটিলতা না থাকলে রাতেই বাসায় ফিরবেন তিনি। লন্ডনে চিকিৎসা শেষে 117 দিন পর 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া খালেদা জিয়া সবশেষ এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন গত বছরের 18 সেপ্টেম্বর। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, খালেদা জিয়া কখন নাগাদ বাসায় ফিরতে পারেন জানতে পেরেছেন কিনা? এছাড়া আনুষ্ঠানিকভাবে কেউ কি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত বিষয়ে ব্রিফ করবেন? সব মিলিয়ে জানাবেন। তরুণী নিয়মিত স্বাস্থ্য চেকআপের অংশ হিসেবে আজ সন্ধ্যা 6:55 বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই গুলশানের ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি তিনি মূলত নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্যই কিন্তু গিয়েছেন। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর সর্বশেষ তিনি এভার কেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে চিকিৎসা নিয়েই কিন্তু তিনি তার এই গুলশানের যে বাসভবন সেটিতে ফিরে আসেন। পরবর্তীতে তার বিদেশে উচ্চ চিকিৎসার যে দাবিটি ছিল সেই দাবির মুখে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর সর্বশেষ সব প্রক্রিয়া শেষ করে তাকে লন্ডনের চিকিৎসার জন্য পাঠান। তিনি 6 জানুয়ারি লন্ডনে যান এবং লন্ডনের লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকেন এবং 117 দিন তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং সবশেষ চিকিৎসা শেষে গত 6 মে কিন্তু তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং এসে তিনি তার যে ফিরোজা যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে অবস্থান নিয়েছেন। এরপর থেকে এটি কিন্তু তার প্রথমবারের মতো স্বাস্থ্য চেকআপের জন্য হাসপাতালে যাওয়া। আর তার চিকিৎসা সংক্রান্ত যে আপডেটের বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আসলে এইখানে এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি বেগম জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে এভার কেয়ার হাসপাতালে। আর সেখান থেকে তাকে যদি শারীরিক অবস্থা যদি স্টেবল থাকে সেক্ষেত্রে তাকে তার যে ফিরোজা যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে নিয়ে আসা হবে এবং এখানে আনা হলে আমরা যেটি জানতে পেরেছি তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন যিনি আছেন তিনি আসলে এখানে এসে তার আজকে যে চিকিৎসা সংক্রান্ত যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে আমাদেরকে আসলে বিস্তারিত ব্রিফ করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো আসলে তার চিকিৎসার সংক্রান্ত যে অবগতি বা উন্নতি যেটি বলি না কেন, আসলে কি পরিস্থিতিতে আছেন বেগম খালেদা জিয়া সেটি আসলে ব্রিফের শেষে আসলে আমরা বলতে পারবো। এর আগে আপনাকে একটু জানিয়ে রাখি 11টার মধ্যেই আমরা ধারণা করছি তিনি তার যে গুলশানের যে বাসভবন ফিরোজা সেটিতে এসে উপস্থিত হবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো গুলশানের বাসভবন থেকে সবশেষ। তরুণী। কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা না হলে রবিবার থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে 6 নম্বর ভবনের নিচতলায় সমাবেশ থেকে নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন দাবি করে অবিলম্বে তাদের বের করে দেওয়ারও দাবি জানানো হয়। শিষ্টাচার, সভ্যতা ও ভদ্রতা বজায় রেখেই আন্দোলন করা হচ্ছে বলেও দাবি করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বিতর্কিত এবং কারো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আজকে দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয় তাহলে বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো।
ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজও অবস্থান কর্মসূচিতে সমর্থকরা। ইশরাকের অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। বৃষ্টি উপেক্ষা করেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। আজও তালা ঝুলছে নগর ভবনে। নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকরা। নির্বাচিত মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশিত হবার পরও কেন ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না দায়িত্ব, সে প্রশ্নই করছেন সমর্থকেরা। ইশরাক ভাইয়ের শপথ গ্রহণের জন্য তারা দিচ্ছে না, কেন দিচ্ছে না, এই তালবাহানা কেন করছে? আজকে আমাদের আসিফ মোহাম্মদ সাহেবের খামখেয়ালিপনা, ওনার কালক্ষেপণের জন্য আজকের এই জনদুর্ভোগ। ওনার মেয়াদ থাকাকালীন হাইকোর্ট রায় দিয়েছে, তো তার শপথ কেন পড়ানো হলো না? এই রায়টারে কালক্ষেপণ করতেছে যাতে রংপুরবাসীর অসুবিধা হয়, নির্বাচন যাতে দেরি করে করতে পারে তারা। দুপুরে আন্দোলনস্থলে আসেন ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে সরকার। এছাড়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে শিশু উপদেষ্টা বলে কটাক্ষ করে বলেন, তার সাথে কথা বলাটাই নিজেদের অবমাননা করা। ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রম উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা। পরে দক্ষিণে মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন নেই প্রস্তাবিত বাজেটে। এমনকি সরকার যে 6টি সংস্কার কমিশন করেছে তাদের সুপারিশ বাস্তবায়নেরও চেষ্টা নেই। রাজধানীর একটি হোটেলে সিপিডির বাজেট পরবর্তী বহুপক্ষীয় আলোচনায় এসব কথা উঠে এসেছে। আলোচনায় অংশ নিয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ জানান, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশা ভঙ্গ হয়েছে। বাজেট পরবর্তী বহুপক্ষীয় অংশীজনের বৈঠকের আয়োজন ছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের। গত 5 বছরের পর্যালোচনায় দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে বহু স্তরের প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারাই অবহেলিত থাকছে। অবহেলিতরা কি পেয়েছে আজকের বিষয়গুলো যদি চিন্তা করি, প্রবাসী শ্রমিক, দেশের শ্রমিক, কৃষক শ্রমিক, দলিত সহ বিভিন্ন ধরনের পেশাজীবী, নারী, লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষই আসলে অবহেলিত। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও আশাভঙ্গ হয়েছে প্রস্তাবিত বাজেটে। এরকম একটা বাজেট চাই যেটা আমাকে সেফটি নেট থেকে আমাকে সিকিউরিটিতে প্র্যাকটিক্যালি নিবে। আমার নিরাপত্তা চাই, জীবন মানের নিরাপত্তা চাই, রুটির নিরাপত্তা চাই। এবারের বাজেটও কিন্তু আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা আমাদের বাড়ানো হয়েছে ভাতায়। আমি যতদূর জানি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। বিগত সরকারের ধারাবাহিকতায় এবারের বাজেট প্রস্তাব, অথচ অনেক পরিবর্তনের সুযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। পুরো বাজেটে আমরা একটা ইনোভেটিভ পলিসি, নিউ প্রোগ্রাম পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব। জুলাই গণ অভ্যুত্থানের প্রতিফলন বাজেটে না থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন গবেষকরাও। দের অবদানের ফলে যে সরকার ক্ষমতায় এসছে, তারা এটাকে কেন ধারণ করতে পারলো না? আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এই হায় হুতাশের চেয়ে আমাদের এর চেয়ে অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে এটাকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই দিক থেকে আমরা ব্যর্থ হয়েছি, আমরা নাগরিক সমাজ। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাজেটে পরিবর্তনের সূচনা করতে পারত অন্তর্বর্তী সরকার, যার উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচিত সরকারকে জবাবদিহি করা সম্ভব হতো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই 2500
উপজেলায়, সেখানে মূলত সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি। সেই সমস্যাগুলো উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন, কি পদক্ষেপ নিয়েছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। এই জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এই উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, কথা বলবো, জানার চেষ্টা করবো। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে সারাদিন আপনাদের এলাকায় ঘুরেছি, সাধারণ মানুষের দুর্ভোগের কথা জেনেছি। মূলত যে প্রধান কয়েকটি বিষয় রয়েছে, ভোগান্তি বলেন, মানুষের সমস্যা বলেন, তার মধ্যে হচ্ছে ডাকাত কবলিত এলাকায় হওয়ায় মানুষের নিরাপত্তাটা কতটা জোরদার করতে পেরেছেন বলে মনে হয়? এটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে এখানে 5ই আগস্ট পরবর্তী আমরা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা চেষ্টা করছি একেবারে যে জায়গাগুলো আমাদের আইন শৃঙ্খলা বিষয় বা আইন শৃঙ্খলার ন্যূনতম বিষয়ে আমরা কোনো ধরনের ছাড় দিতে আগ্রহী নই। আমরা এখানে যে আমাদের পুলিশের বা আইন শৃঙ্খলা যে বাহিনী ছিল তাদের ফোর্সের যে সীমাবদ্ধতা কিছু ছিল এখনো রয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারে বারে বিষয়গুলো জানিয়েছি। আমাদের এখানে কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এসেছিলেন। আমরা এখন সহযোগিতা পাচ্ছি। পায়রা চত্বরে অধিকাংশ জায়গা থেকে চাঁদাবাজি করা হচ্ছে, পুরো সবার সামনে চাঁদাবাজি করা হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি অনেকেই যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু আসলে ব্যবসা করতে পারছে না, সেই অভিযোগটাও আছে। কিন্তু সবার চোখের সামনে আইন শৃঙ্খলার মানে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও তারা এই চাঁদাবাজি করে যাচ্ছে। এটা কি আসলে মানে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা বা এটা কতটা সত্যতা? এখানে কোনো চাঁদাবাজি সুনির্দিষ্ট কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের যদি সুনির্দিষ্টতা আমি এখন পর্যন্ত পাইনি। এটার কোনো ধরনের সুযোগ নেই, আমি এটা একবারে সরাসরি বলতে চাচ্ছি, এটার সুযোগ নেই। এখানে হয়তো কোনো দু একটা বিষয় আসতে পারে। পৌরসভা থেকে আমাদের এখানে যে কয়েকটা স্ট্যান্ড রয়েছে যেটা পৌরসভা নীতিমালা অনুযায়ী তাদের সিএনজি 3 হুইলার গুলো থেকে চাঁদা ওঠানো হচ্ছে, এখানে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেই অভিযোগটাও কিন্তু আছে, সেই ভোগান্তির কথাও কিন্তু সাধারণ মানুষ বলেছে। আচ্ছা, এখানে আমি যেটা বলবো যে আমাদের এখানে যে আমরা যে নিয়ম মেনে যে স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড যেগুলো দেওয়া হচ্ছে সেখানে আসলে একবারে টোল নির্ধারণ করার দেওয়া আছে, টোল পৌরসভা থেকে নির্ধারিত রয়েছে। এর বাইরে থেকে যদি যে কেউ কোনো ধরনের কারো থেকে অতিরিক্ত কোনো পরিমাণ টোল বা চাঁদা নিয়ে থাকে এরকম পেলে আমরা কিন্তু সাথে সাথে এটা বাতিল করে দিব। আরেকটা অভিযোগ যেটা হচ্ছে মাদক সরবরাহে, এটা খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা, এই 2500 উপজেলার একটা বহন করে আর কি, যেটা মাদক সরবরাহ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা আপনাদের খেয়ালে আছে কিনা বা সেটা নিয়ে কোনো কাজ করেছে? জি, আমরা মাদকের বিষয়ে যে কোনোভাবেই যে কোনো কেউ তথ্য দিলে সেটা অন্তত আমাকে দিলেও আমরা তথ্যটাও গোপন রাখি। আমাদের ইন্টেলিজেন্সও কাজ করে। আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিতই অভিযান পরিচালনা হয় এবং ইদানিং এটা এটার পরিমাণ আরও বেড়েছে। আমরা যদি কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই সেগুলো বিষয়ে মাদকের ব্যাপারে আমরা আসলে এই ব্যাপার আমাদের তরুণ প্রজন্ম বা জেনারেশন এটা কোনোভাবেই যেন এটাতে ইনভলভ না হয় সেটা আমরা আইনগতভাবেও অ্যাকশনে যাচ্ছি এবং এটা আমাদের অব্যাহত রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে নারায়ণগঞ্জের বন্দর এলাকায়, সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন, কি বলছেন, কি পদক্ষেপ নিয়েছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। কোনো ধরনের চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন খামেনি। এর আগে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তারই জবাব দিলেন খামেনি। আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। এর পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। আর আমরা কারো চাপের মুখে আত্মসমর্পণ করব না, কারণ ইরান জাতি কারো হুমকির কাছে মাথা নত করে না। এখন যা হচ্ছে এটি ইহুদিদের জন্য শাস্তি। আবারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে তেল আবিব। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC বলছে এ সময় তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে নেতানিয়াহু বাহিনী। এছাড়া ইরানের জাতীয় নিরাপত্তা দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি
দাবি আলোচনায় বসতে চায় ইরান, আর তারা চাইলে হোয়াইট হাউসে আসতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ সংঘাত কতদিন চলবে এখনও অনিশ্চিত বলেও জানান তিনি। অপরদিকে ইসরায়েল ইরান সংকটে দ্রুত অবসান চেয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবর বলছে নেতানিয়াহুর সাথে ফোনালাপ ও নিজ দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ সদস্যদের সাথে বৈঠকের পর যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। টানা ষষ্ঠ দিনের মতো হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তির দেশগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সাথে হামলায় যুক্ত হলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি কোনো চাপের মুখেই ইরান আত্মসমর্পণ করবে না বলেও জানান তিনি। মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাও। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান। পূর্ব প্রস্তুতি হিসেবে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য জানাচ্ছে মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে মার্কিন বাহিনী। তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনেও কথা বলেছেন ট্রাম্প। তবে ফোনালাপের পর কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। 5টি দেশ ডিঙিয়ে 1000 কিলোমিটারের ওপারে আঘাত হানছে ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা বেষ্টনী ছিন্ন ভিন্ন করে একের পর এক ধ্বংস করা হচ্ছে স্থাপনা। সুপারসনিকের জাদুতে তছনছ হতে শুরু করেছে ইসরায়েলের সব সাজানো শহর। মাটিতে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব অহংকার। আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো 3 এই 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অহংকারের শেষ ছিল না ইসরায়েলের। স্বল্প, মধ্য ও দূরবর্তী যে কোনো পাল্লার ক্ষেপণাস্ত্র মাটি স্পর্শ করার আগেই ধ্বংস করার ক্ষমতা রয়েছে দেশটির, এমনই অহংকার ছিল তেল আবিবের। তবে ইসরায়েলি প্রতিরক্ষার এমন ঠুনকো গৌরব ভেঙে খান খান করে দিচ্ছে ইরানের হাইপারসনিক মিসাইল। শুরুতে সাধারণ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে তেমন সাফল্য না পেলেও সুপারসনিকের জাদুতে এবার তছনছ হতে শুরু করেছে ইসরায়েলের সাজানো শহর। শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছোটা ইরানের হাইপারসনিক মিসাইলগুলো রাডার কিংবা স্যাটেলাইট নির্দেশনাকে ফাঁকি দিতে সক্ষম। শব্দের গতি যেখানে ঘন্টায় 1245 কিলোমিটার, সেখানে হাইপারসনিক মিসাইলের গতি 6174 কিলোমিটার বা তার চেয়েও বেশি। আর 1000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে মাত্র 8 থেকে 10 মিনিটে পৌঁছে যেতে পারে। মিসাইলগুলো শুধুমাত্র গতিতে না, কৃত্রিম বুদ্ধিমত্তায়ও সেরা। লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের শুরুতেই মিসাইলটি উচ্চ গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে গতি বাড়াতে থাকে। রাডার ফাঁকি দিয়ে হঠাৎ দিক পরিবর্তনও করতে পারে হাইপারসনিক মিসাইল। পারমাণবিক বোমা বহনেরও ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক মিসাইল নিখুঁত আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। শোভন শাহিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে পূর্ব নির্ধারিত এই বৈঠক হওয়ার কথা। জেনারেল মনির 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুজনের মধ্যে এমন এক সময় সাক্ষাৎ হচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। চলতি সপ্তাহেই ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ক্রমবর্ধমান উত্তেজনা অঞ্চলটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার
আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।